আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত সপ্তম শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোকেয়া আক্তার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বই, খাতা, কলম নিয়ে ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাও। গত ক্লাসে তোমরা কুলি মজুর কবিতাটি পড়েছিলে। এখন আমি এই কবিতা থেকে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে পূর্বপাঠ যাচাই করব। কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। কুলি মজুর কবিতার উৎস কি? কুলি মজুর কবিতার উৎস সাম্যবাদী কাব্যগ্রন্থ। বাষ্প শকট কি? বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি, অর্থাৎ রেলগাড়ি। কুলি মজুর কবিতায় কোন মুনির নাম উল্লেখ করা হয়েছে? কুলি মজুর কবিতায় দধিচি মুনির নাম উল্লেখ করা হয়েছে। মানব সভ্যতা কাদের হাতে গড়ে উঠেছে? শ্রমজীবী মানুষদের হাতে মানব সভ্যতা গড়ে উঠেছে। শ্রমজীবী মানুষদের শোষণ করে কারা? শ্রমজীবী মানুষদের শোষণ করে ধনিক শ্রেণী। বাবু সাহেব কাকে ঠেলে নিচে ফেলল? বাবু সাহেব এক কুলিকে ঠেলে নিচে ফেলল। কুলি মজুর কবিতায় রাজপথে কি চলে? কুলি মজুর কবিতায় রাজপথে মোটর চলে। জগৎ জুড়ে কারা মার খাচ্ছে? জগৎ জুড়ে দুর্বলেরা মার খাচ্ছে। কুলি মজুর কবিতায় কবি কাদের জয়গান করেছেন? কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবী মানুষের জয়গান করেছেন। তোমরা সঠিকভাবে উত্তরগুলো দিতে পেরেছ? স্ক্রিনের এই ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই আজকের পাঠ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ। ঠিক ধরেছ। আজকে আমি বিরামচিহ্ন অধ্যায় সম্পর্কে আলোচনা করব। বিরাম চিহ্ন থেকে তোমরা বিরাম চিহ্ন কি তা বলতে পারবে, বিরাম চিহ্নের কাজ কি তা বলতে পারবে, চিহ্ন বা আকৃতি দেখে বিরাম চিহ্নের নাম বলতে পারবে, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করতে পারবে। চলো দেখি বিরাম চিহ্ন কি, বিরাম চিহ্ন কাকে বলে, কখন, কিভাবে এবং কেন বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের মধ্যে এক বা একাধিক জায়গায় অল্প সময় কিংবা বেশি সময় থামার প্রয়োজন হয়। এছাড়া বাক্যের শেষে তো অবশ্যই থামতে হয়। এই থামার সাধারণ নাম বিরাম। বিরাম শব্দের অর্থ বিরতি বা বিশ্রাম, তাই না? তাহলে লিখিত বাক্যে অবশ্যই বিরাম চিহ্নের ব্যবহার করতে হবে এবং কখনো আমরা অল্প সময়ের জন্য থামি, কখনো বেশি সময়ের জন্য থামি। আর এই থামার জন্য, অর্থাৎ কতটুকু কোথায় থামতে হবে, যেসব চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোই বিরাম চিহ্ন। আমরা যখন কথা বলি তখন একটি বাক্যের সবটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না, তাই না? ফুসফুসে বায়ু সঞ্চয়ের বা ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য শ্বাসযন্ত্র মাঝে মাঝে থামে। তবে এই থামার মধ্যে রয়েছে একটি নিয়মের ধারাবাহিকতা। কেননা না থেমে এক নাগাড়ে বিরামহীনভাবে কথা বলে গেলে অর্থের বিপত্তি ঘটতে পারে। যেমন, তুমি ওখানে যেও না, গেলেই গণ্ডগোল হবে। দেখো,
এই বাক্যের মধ্যে কিন্তু কোথাও কোনো বিরাম চিহ্ন প্রয়োগ করা হয়নি, যার ফলে মনোভাবটা কিন্তু সুস্পষ্ট হয়নি। বাক্যটিতে যে ভাব প্রকাশিত হয়েছে তা মূলত সেখানে গেলেই গণ্ডগোল হবে, কিন্তু বাক্যটিতে যদি প্রয়োজনীয় বিরামচিহ্ন ব্যবহার করা হয় তবে অর্থটি পাল্টে যায়। কেমন? তুমি ওখানে যেও, না গেলেই গণ্ডগোল হবে। খেয়াল করো। আবার একই বাক্যে বিরামচিহ্ন অন্যভাবে বিন্যস্ত করলে অর্থের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটে। যেমন, তুমি ওখানে যেও না, গেলেই গণ্ডগোল হবে। তাহলে আমরা কি দেখলাম? একই বাক্যে প্রথমটির ক্ষেত্রে বিরামচিহ্ন ব্যবহার না করার ফলে বাক্যের মনোভাব কিন্তু সুস্পষ্ট হয়নি। দ্বিতীয় বাক্যে ভুল জায়গায় বিরামচিহ্ন প্রয়োগের ফলে অর্থটি পাল্টে গিয়েছে, তাই না? আর সর্বশেষ বাক্যে তুমি ওখানে যেও না, অর্থাৎ বক্তা যা বলতে চেয়েছে মনোভাবটা কিন্তু সুস্পষ্ট হয়েছে। যে ভাবটা প্রকাশ করতে চেয়েছে শেষ বাক্যে সঠিকভাবে বিরামচিহ্ন প্রয়োগের ফলে তা সুস্পষ্ট হয়েছে। যে কোনো ভাষায় লেখ্যরূপে বিরামচিহ্নের ব্যবহার অপরিহার্য, অর্থাৎ লেখার ক্ষেত্রে তোমাকে বিরামচিহ্ন প্রয়োগ করতেই হবে। লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাই বিরামচিহ্ন। বিরামচিহ্ন বক্তব্যকে বা লেখার ভাষাকে বোধগম্য, সুস্পষ্ট ও সুবিন্যস্ত করে। তাহলে লেখার ক্ষেত্রে অবশ্যই বিরামচিহ্নের প্রয়োগ করতে হবে, যেটা আমরা আগেই জেনেছি, কেননা বিরামচিহ্ন বাক্যের অর্থকে সুস্পষ্ট করে, আমরা সহজেই বুঝতে পারি। বিরামচিহ্নের কাজ কি? 1. বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা, অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে সেগুলোকে ভাবানুসারে অর্থবহ করে ফুটিয়ে তোলা। 2. বাক্যাংশ সংগ্রথিত পৃথক করা, অর্থাৎ বাক্যাংশগুলোকে সংযুক্ত করা এবং আলাদা করা। 3. বাক্যের সমাপ্তি নির্দেশ করা, অর্থাৎ যখন বাক্যে মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হবে অবশ্যই সেখানে সমাপ্তিসূচক চিহ্ন ব্যবহার করতে হবে। এই ছকের মাধ্যমে আমরা বাংলা ভাষায় ব্যবহৃত 18টি বিরামচিহ্নের নাম, আকৃতি এবং এগুলোর বিরতিকাল সম্পর্কে জানতে পারব। প্রথমেই যেই বিরামচিহ্নটি রয়েছে দেখো, সেটি হচ্ছে কমা। আকৃতিটা দেখো কীরকম, আর বিরতিকাল হচ্ছে এক বলতে যে সময় লাগে ততটুকু। বাক্যে অল্প বিরতি বোঝাতে সংশ্লিষ্ট পদের নিচে কমা ব্যবহৃত হয়। সেমিকোলন আকৃতিটা আমরা দেখি, কমার উপরে একটা ডট, আর এই বিরামচিহ্নের বিরতিকাল এক বলার দ্বিগুণ সময়। দুটো বাক্যের মধ্যে যখন অর্থগত ভাবগত সম্পর্ক থাকে তখন দুটো বাক্যের মাঝখানে এই বিরামচিহ্নটি অর্থাৎ সেমিকোলন ব্যবহৃত হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, লম্বালম্বি একটা ছোট্ট দাগ টানা হয়েছে দেখো, যখন বাক্যের মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তখন বাক্যের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড কাল পরিমাণ, অর্থাৎ 1 সেকেন্ড। জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন, আকৃতিটা দেখো কিরকম। বক্তার মনে যখন কোনো বিষয়ে প্রশ্ন জাগে, কোনো কিছু জানার ইচ্ছে জাগে, তখন বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এই বিরামচিহ্নের বিরতিকালও 1 সেকেন্ড। বিস্ময় চিহ্ন, আকৃতি দেখো কীরকম, আর বিস্ময় চিহ্নের বিরতিকাল 1 সেকেন্ড। বিস্ময় চিহ্ন যখন বাক্যে কোনো আবেগ অনুভূতি অর্থাৎ আনন্দ, বেদনা, হতাশা, ভয়, ঘৃণা এগুলো প্রকাশ পায় তখন সাধারণত বাক্যের শেষে
বিস্ময়চিহ্ন ব্যবহৃত হয়। যেমন কি সুন্দর দৃশ্য। বিস্ময়চিহ্নের বিরতিকাল 1 সেকেন্ড কাল পরিমাণ। কোলন আকৃতিটা আমরা একটু দেখি। এই বিরাম চিহ্নের মধ্যে অনেকেই একটু সমস্যায় পড়ে যাও, কেউ কেউ বিসর্গ লিখে থাকো। মনে রাখবে, বিসর্গ একটি ব্যঞ্জন বর্ণ এবং কোলন হচ্ছে একটি বিরাম চিহ্ন। আকৃতিও কিন্তু আলাদা। বিসর্গটা আকারে বড় থাকে এবং মাঝখানে ফাঁকা থাকে, কিন্তু দেখো কোলনটা বিসর্গের চেয়ে আকৃতিতে ছোট এবং মাঝখানটা কিন্তু ভরাট থাকছে। আর কোলনের বিরতিকালও 1 সেকেন্ড কাল পরিমাণ। আর কখন ব্যবহৃত হয়? একটি অপূর্ণ বাক্যের পরে যখন আরেকটি বাক্য লিখতে হয় তখন কোলন ব্যবহৃত হয়। যেমন 1971 সালের মুক্তিযুদ্ধ নারীদের অবদান। তাহলে এই যে 1971 সালের মুক্তিযুদ্ধ, এর পরে কোলন হবে। আবার নাটকের সংলাপের আগেও কোলন ব্যবহৃত হয়। কোলন ড্যাশ আকৃতিটা দেখো, কোলন লিখে সামনে একটা হাইফেনের মতো। কোলন ড্যাশ কখন ব্যবহৃত হয়? উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। কোলন ড্যাশের বিরতিকাল 1 সেকেন্ড কাল পরিমাণ। ড্যাশ আকৃতিটা দেখি আমরা। ড্যাশের বিরতিকাল 1 সেকেন্ড কাল পরিমাণ। বাক্যে কোনো দৃষ্টান্ত, কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে দুটো বাক্যের মাঝখানে ড্যাশ ব্যবহৃত হয়। হাইফেন ড্যাশের চেয়ে আকৃতিতে একটু ছোট এবং হাইফেনকে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয়। দুটো পদ বা শব্দের মাঝখানে হাইফেন বসে। হাইফেনে কোনোরূপ বিরতির প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে থামার কোনো প্রয়োজন নেই। ইলেক বা লোপ চিহ্ন। ইলেক শব্দের অর্থ বিলুপ হয়ে যাওয়া বা লুপ্ত হয়ে যাওয়া। একটি পদের বা শব্দের যে বর্ণটি লোপ পেয়ে যাবে সেখানে এই ইলেক চিহ্নটি ওপরের দিকে বসবে এবং এই ইলেক চিহ্নের ক্ষেত্রেও কোনোরূপ বিরতির প্রয়োজন নেই। দুইটি শব্দ যখন দুটি হয়ে যাবে সংক্ষিপ্ত রূপে তখন ই বর্ণ বাদ পড়বে, তাহলে 2 এর পরে ইলেক চিহ্নটি বসবে। উদ্ধৃতি চিহ্ন আকৃতিটা আমরা দেখি। দেখো প্রথম দিকে যেটা আছে সেটা হচ্ছে তোমার নিচের দিকে গোল মাথাটা, আর পরের অংশ হচ্ছে উপরের দিকে গোল। সহজভাবে মনে রাখার উপায় 66, 99 এটা আমরা মনে রাখতাম সহজ পদ্ধতিতে। উদ্ধৃতি চিহ্ন বক্তার বক্তব্য যখন হুবহু একই থাকে তখন হচ্ছে প্রথমে এই চিহ্নটা হয়, তারপরে দাড়ির পরে এই শেষের যেই চিহ্নটা সেটা ব্যবহৃত হয়। আর এর বিরতিকাল হচ্ছে 1 বলতে যে সময় লাগে। ব্রাকেট বা বন্ধনী চিহ্ন, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলো আসলে গণিতের ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণত, কিন্তু বাংলা ভাষায় কোনো বিষয় যখন ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন হয় তখন প্রথম বন্ধনীটি ব্যবহৃত হয়। ব্রাকেট বা বন্ধনীর বিরতিকাল 1 বলতে যে সময় লাগে অতটুকু সময়। ধাতুদ্যোতক চিহ্ন দেখো অনেকটা টিক চিহ্নের মতো, আর ধাতুদ্যোতক চিহ্নের বিরতিকালও 1 বলতে যে সময় লাগে ততটুকু সময়। ধাতু কি? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। যেমন পড়া একটি ক্রিয়াপদ, পর যোগ আ, তাহলে এই পর ধাতুর পূর্বে কিন্তু এই চিহ্নটি ব্যবহৃত হবে। পরবর্তী রূপবোধক চিহ্ন অনেকটা গণিতের লেস দেনের মতো। কখন ব্যবহৃত হয়? একটি শব্দ পূর্বে যে অবস্থায় ছিল পরবর্তীতে যেই রূপ লাভ করেছে সেটা এখানে হবে। যেমন চন্দ্র তৎসম শব্দ যখন তদ্ভব রূপ লাভ করেছে, চাঁদ হয়েছে, তাহলে এখানে হবে চাঁদ, এখানে হবে চন্দ্র। আর এই বিরাম চিহ্নের বিরতিকালও 1 বলতে যে সময় লাগে অতটুকু। পূর্ববর্তী রূপবোধক চিহ্ন অনেকটা গ্রেটার দেন সাইনের মতো। তাহলে আগে যেই শব্দটি ছিল সেটি প্রথমে আসবে, তারপরে হচ্ছে পরবর্তী শব্দটি। ওই যে বললাম চন্দ্র চাঁদ, তাহলে এখানে ছিল চাঁদ চন্দ্র, আর এখানে আগে চলে আসবে চন্দ্র তারপরে চাঁদ, সমান চিহ্ন।
সমান চিহ্নের ক্ষেত্রেও বিরতিকাল হচ্ছে এক বলতে যে সময় লাগে অতটুকু। সমান চিহ্ন কখন ব্যবহৃত হয়? সমানবাচক বা সমস্তবাচক পদের ক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহৃত হয়। যেমন নর ও নারী সমান নরনারী। বর্জন চিহ্ন, 3টা ডট দেখো, যখন লেখার মধ্যে কিছু অংশ বাদ পড়ে যায় তখন সেখানে বর্জন চিহ্ন ব্যবহৃত হয়। বিরতিকাল এক বলতে যে সময় লাগে। উদাহরণ কীরকম? যেমন সৌরভ বই পড়ে, একটা সমাপিকা ক্রিয়াপদ আছে বাক্যের মধ্যে, তাই না? কিন্তু যখন সৌরভ বই ডট 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 3টা ডট হবে, অর্থাৎ বাক্যের সম্পূর্ণ ভাব যখন প্রকাশিত না হয়, কিছু অংশ বাদ পড়ে যায়, সেক্ষেত্রে বর্জন চিহ্ন ব্যবহৃত হবে। সংক্ষেপণ চিহ্ন, কোনো শব্দকে যখন সংক্ষেপে লেখা হয় তখন সেখানে একটা ডট হবে। যেমন ডক্টর একটি শব্দ, এই শব্দটিকে যদি আমরা সংক্ষিপ্ত রূপে লিখতে যাই তাহলে ড লিখে ডট লিখলেও কিন্তু একই উচ্চারণ হবে, ডক্টর হবে। আর সংক্ষেপণ চিহ্নের বিরতিকালও এক বলতে যে সময় লাগে ততটুকু সময়। বিরাম চিহ্ন থেকে আমরা কমা ও ঊর্ধ্বকমার ব্যবহার, এই দুটি বিরাম চিহ্ন সম্পর্কে এখন জানব। প্রথমেই রয়েছে কমা। কমাকে বাংলায় পাদচ্ছেদ বলা হয়। কমার মূল কাজ পূর্ণ একটি বাক্যকে ভাবানুসারে একাধিক অংশে ভাগ করে ফেলা। যে কোনো রচনায় নারী ছাড়া অন্য যেসব বিরাম চিহ্ন রয়েছে সেগুলোর মধ্যে কমার ব্যবহার সবচেয়ে বেশি। রচনার ধরন এবং ভাব পরিস্ফুটনে লেখকের আকাঙ্ক্ষার উপরে কমার ব্যবহার নির্ভরশীল। কমা ব্যবহারের সাধারণ বৈশিষ্ট্য। আমরা এখন কমা ব্যবহারের 8টি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব। 1. বাক্যে অর্থ বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন উন্নতি চাও, কমা, উন্নতি পাবে পরিশ্রমে। তাহলে স্বল্প বিরতি অর্থাৎ অল্প সময় পরে থামতে হবে এবং এই বাক্যে উন্নতি চাওয়ার পরে কমা ব্যবহার করার ফলে অর্থ বিভাগটা কিন্তু সুস্পষ্ট হয়েছে। 2. বাক্যে একই পদ বিশিষ্ট একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া বাকিগুলোর মধ্যে এক বা একাধিক কমা ব্যবহার করে এক জাতীয় পদকে পৃথক করা হয়। যেমন বিশেষ্য পদের পরে সালাম, কমা, বরকত, কমা, রফিক, কমা, জব্বার মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গ করেছেন। তাহলে বিশেষ্য পদ কাকে বলে? কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। এখানে 4 জন ভাষা শহীদের নাম আছে, কিন্তু বলা হয়েছে একই পদ বিশিষ্ট একাধিক শব্দ শেষ পদটি ছাড়া। তাহলে জব্বার হচ্ছে শেষ বিশেষ্য পদ, যার কারণে তার আগ পর্যন্ত 3টা কমা ব্যবহৃত হয়েছে। বিশেষণ পদের পরে কমার উদাহরণ: সৎ, বিনয়ী, অধ্যবসায়ী, পরিশ্রমী ছাত্ররাই জীবনে সাফল্য লাভ করে। বিশেষণ পদ কাকে বলে? বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ যখন প্রকাশ পায় যে পদে, তাই হচ্ছে বিশেষণ পদ। তাহলে এখানে 4টি বিশেষণ পদ আছে, দেখো, সৎ, বিনয়ী, অধ্যবসায়ী, পরিশ্রমী। তাহলে পরিশ্রমী শেষ বিশেষণ পদ, যার কারণে তার আগ পর্যন্ত সৎ, কমা, বিনয়ী, কমা, অধ্যবসায়ী, কমা। এরপরে কিন্তু যেহেতু শেষ পদ, তারপরে কিন্তু কমা ব্যবহার করা হয়নি, এটা তোমরা মনে রাখবে। সর্বনাম পদের পরে কমার উদাহরণ: তুমি, আমি, সে, আমরা 3 জনই ঢাকা যাব। বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। তাহলে তুমি, আমি, সে 3টি সর্বনাম পদ এখানে আছে। শেষ সর্বনাম পদ সে, যার কারণে তুমির পরে কমা, আমির পরে কমা হয়েছে, সের পরে কমা ব্যবহৃত হয়নি। 3. এক জাতীয় একাধিক বাক্য বা বাক্যাংশ পাশাপাশি ব্যবহৃত হলে কমা ব্যবহার করে তাদের আলাদা করতে হয়। যেমন হিমেল ঘরে ঢুকলো, বইপত্র রাখলো, জামা কাপড় ছাড়লো, তারপর বিশ্রাম নিল।
এই বাক্যে একই ব্যক্তি হিমেলের একই জাতীয় কার্যক্রম অর্থাৎ একই জাতীয় বাক্যাংশের মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে, যার কারণে হিমেল ঘরে ঢুকলো কমা হয়েছে, বইপত্র রাখলো কমা, জামা কাপড় ছাড়লো, সর্বশেষ অংশ তারপর বিশ্রাম নিলোর পরে দাঁড়ি। তাহলে এক জাতীয় বাক্যাংশ হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটি বাক্যাংশের পরে কমা ব্যবহৃত হয়েছে। 4, প্রত্যক্ষ উক্তির পূর্বে কমা ব্যবহৃত হয়। যেমন সুনীল বলল আমার বাবা বাড়ি নেই। প্রত্যক্ষ উক্তি হচ্ছে বক্তার বক্তব্য যখন হুবহু বা অবিকল একই থাকে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার বাবা বাড়ি নেই, এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, কেননা এখানে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়েছে, কিন্তু তার পূর্বে রয়েছে সুনীল বলল, এই কারণে কিন্তু প্রত্যক্ষ উক্তির পূর্বে ওই অংশে কমা ব্যবহৃত হয়েছে। 5, সম্বোধন পদের পরে কমা বসে। যেমন বিশাখা এদিকে এসো। সম্বোধন পদ কাকে বলে? কাউকে আহ্বান করে বা উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে। তাহলে বিশাখা কমা এদিকে এসো। 6, জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা ব্যবহৃত হয়। যেমন যাদের বুদ্ধি নেই তারাই কেবল কথা বিশ্বাস করে। গঠনের দিক থেকে যে 3 প্রকার বাক্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। জটিল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি স্বাধীন খণ্ডবাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকেই জটিল বাক্য বলে। যাদের বুদ্ধি নেই, অধীন খণ্ডবাক্য, তাই না? কারণ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। স্বাধীন খণ্ডবাক্য তারাই কেবল একথা বিশ্বাস করে, এটার উপর নির্ভরশীল, যার কারণে যাদের বুদ্ধি নেই এই অপ্রধান বা অধীন খণ্ডবাক্যের পরে কিন্তু কমাটা ব্যবহৃত হয়েছে। 7, উপাধিক্রমের মধ্যে কমা ব্যবহৃত হয়, অর্থাৎ কারো নামের শেষে একাধিক ডিগ্রি থাকলে কমা বসে। যেমন ফয়সাল আহমেদ MA PhD। ফয়সাল আহমেদ একজন ব্যক্তি, প্রথমে কমা হয়েছে, তিনি প্রথমে MA ডিগ্রি অর্জন করেছেন কমা, তারপরে সর্বশেষ ডিগ্রি হচ্ছে PhD ডিগ্রি অর্জন করেছেন, এখানে দাঁড়ি হয়েছে। এখন আমরা ঊর্ধ্বকমার ব্যবহার সম্পর্কে জানব। যতগুলো বিরাম চিহ্ন আছে তার মধ্যে এটি একটি ব্যতিক্রমধর্মী বিরাম চিহ্ন। ঊর্ধ্বকমা পদের মধ্যবর্তী কোনো একটি বর্ণের উপরে জায়গা দখল করে নেয়, এর কোনো বিরতিকাল নেই। এই চিহ্নকে ইলেক বা লোপ চিহ্ন নামে অভিহিত করা হয়। ঊর্ধ্বকমার ব্যবহার বর্তমানে খুবই কমে গেছে, তবে পুরনো বাংলা রচনায় বিশেষত ক্রিয়া ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপে ব্যাপক হারে এই বিরাম চিহ্নের ব্যবহার হতো। এখন আমরা ঊর্ধ্বকমা ব্যবহারের কতিপয় ক্ষেত্র উদাহরণ সহ জানব। ঊর্ধ্বকমার পুরনো ব্যবহার সম্পর্কে বলা প্রয়োজন যে বাংলা ভাষার সাধু রীতির ক্রিয়াপদ, সর্বনাম পদ এবং কিছু সংখ্যা শব্দে চলিত রীতির সংক্ষিপ্ত রূপ নির্দেশ করতে ঊর্ধ্বকমার ব্যবহার হতো। যেমন ক্রিয়ার উদাহরণ: সাধুরীতি ক্রিয়ার দীর্ঘরূপ, চলিত রীতি ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। সাধুরীতির হইতে যখন হতে হয়েছে, দেখো এখানে কোন বর্ণটি বাদ পড়েছে? হয়ের পরে ই বর্ণটি, যার কারণে হয়ের পরে উপরে এই ঊর্ধ্বকমাটি ব্যবহৃত হয়েছে। উপরে যখন পরে হয়েছে, এখানে চলিত রীতিতে প্রথম যে বর্ণ অর্থাৎ উ, তাই না? উ বাদ পড়ার কারণে কিন্তু প্রথম এখানে ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়েছে। করিয়াছি ক্রিয়াপদ চলিত রীতিতে করেছি হয়ে গিয়েছে যখন সংক্ষিপ্ত রূপ পেয়েছে, যার ফলে কয়ের পরে এখানে ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়েছে। সর্বনামের উদাহরণ: সাধু রীতিতে সর্বনামের দীর্ঘরূপ, চলিত রীতিতে সর্বনামের সংক্ষিপ্ত রূপ। তাহার সর্বনাম পদটি যখন চলিত রীতিতে তার হয়েছে, তায়ের পরে হা বাদ পড়ে যাওয়ার কারণে তায়ের পরেই কিন্তু ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়েছে। তেমনিভাবে তাহাদের সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপে তাদের হয়ে যাওয়ার কারণে তায়ের পরে
হায়ের জায়গায় ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়েছে। সংখ্যা শব্দের উদাহরণ: সাধু সংখ্যা শব্দের পূর্ণরূপ, চলিত সংখ্যা শব্দের রূপে ঊর্ধ্বকমা। সাধু সংখ্যা শব্দ দুইটি যখন চলিত সংখ্যা শব্দে দুটি হয়েছে, মাঝখানের ই বর্ণটি লোপ পাওয়াতে দুয়ের পরে ই এর জায়গায় ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়েছে। 100 সংখ্যা শব্দ চলিত সংখ্যা শব্দে 100 হয়ে যাওয়ার পরে ত বর্ণটি বাদ পড়েছে, যার কারণে শেষের দিকে কিন্তু শেষে অর্থাৎ 6 পরে ত এর জায়গায় এখানে ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়েছে। 2 অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ঊর্ধ্বকমা। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে অর্থ বিভ্রান্তি ঘটার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে ঊর্ধ্বকমার ব্যবহার হয়। যেমন তুমি কেমন করে গান করো হে গুণী। অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। তাহলে এই বাক্যে আমরা দেখি অসমাপিকা ক্রিয়া কোনটি? তুমি কেমন করে, এই করেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এই অংশ দিয়ে করে পর্যন্ত কিন্তু কোনো পূর্ণাঙ্গ মনোভাব প্রকাশ পায়নি, যার কারণে এই তুমি কেমন করে এখানে কয়ের পরে ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়েছে, কেননা এখানে অর্থ বিভ্রান্তি তৈরি হয়েছে। 3 অব্দ সংখ্যা সংক্ষেপণে ঊর্ধ্বকমা। অব্দ শব্দের অর্থ সাল বা বছর। কিছু সংখ্যক অব্দ সংখ্যা বিভিন্ন কারণে এতটাই তাৎপর্যমণ্ডিত সুপরিচিত থাকে যে বাক্যের মধ্যে তা পুরোটা না লিখলেও বোঝানো যায়। যেমন 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ। তাহলে 52 ভাষা আন্দোলন বললেই কিন্তু আমরা বুঝি 1952 ভাষা আন্দোলন, তেমনিভাবে 71 মুক্তিযুদ্ধ বললেও আমরা বুঝি 1971 সালের মুক্তিযুদ্ধ। তাহলে 1900, তাই না, 19 সংখ্যা বাদ পড়ে যাওয়ার কারণেই দেখো প্রথমে ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়েছে 52 আগে এবং 71 আগে। এখন আমরা একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি যেখানে কোনো আসলে বিরাম চিহ্নের প্রয়োগ করা হয়নি। অনুচ্ছেদটি সাধু ভাষায় রচিত। আমি পড়ছি। রে পথিক, রে পাষাণ হৃদয় পথিক, কি লোভে এত ত্রস্তে দৌড়াইতেছ, কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ, এ খণ্ডিত শিরে হায়, এ খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি। এখানে কি কিছু বুঝতে পারলাম আমরা? এখানে কিন্তু মনোভাবটা সুস্পষ্ট হলো না, কেননা কোনো বিরাম চিহ্নের প্রয়োগ করা হয়নি। এখন আমরা দেখি একই অনুচ্ছেদে সঠিক বিরাম চিহ্ন ব্যবহারের ফলে মনোভাবটা কি প্রকাশ পেয়েছে। রে পথিক আবেগসূচক চিহ্ন, রে পাষাণ হৃদয় পথিক আবার আবেগসূচক চিহ্ন, কি লোভে এত ত্রস্তে দৌড়াইতেছ প্রশ্ন করছে তাই প্রশ্নবোধক চিহ্ন, কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ আবার প্রশ্ন করছে, এ শিরে হায় বক্তার মানে আবেগ প্রকাশ পেয়েছে যার কারণে আবেগসূচক চিহ্ন, এই খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি, এখানেও প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি লিখিত বাক্যে অবশ্যই বিরাম চিহ্নের ব্যবহার করতে হয়, কেননা বাক্যের অর্থ সুস্পষ্ট করে। আজকের পাঠে তোমরা কতটা মনোযোগী ছিলে এখন আমি কয়েকটি প্রশ্নের মাধ্যমে তা যাচাই করব। বিরাম চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্নের অপর নাম ছেদ চিহ্ন। বিরাম চিহ্ন লেখার ভাষাকে কি করে? বিরাম চিহ্ন লেখার ভাষাকে সহজবোধ্য, সুস্পষ্ট, সুবিন্যস্ত করে। কমাকে বাংলায় কি বলে? কমাকে বাংলায় পাদচ্ছেদ বলে। সম্বোধন পদের পরে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? সম্বোধন পদের পরে কমা ব্যবহৃত হয়। শিক্ষক বললেন মনোযোগী হয়ে পড়াশোনা করবে, বাক্যটিতে কোন বিরাম চিহ্ন বসবে? আনিশা বলো তো। শিক্ষক বললেন কমা, তারপর উদ্ধৃতি চিহ্ন, তারপরে উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, সঠিক হয়েছে। ঊর্ধ্ব কমাকে কোন চিহ্ন নামে অভিহিত করা হয়? ঊর্ধ্ব কমাকে ইলেক বা লোপ চিহ্ন নামে অভিহিত করা হয়। সেমিকোলন চিহ্নটি লেখো। ঝটপট তোমরা কপিতে লিখে ফেলো তো। হ্যাঁ, তোমার কপিটা দেখি। কমা উপরে ডট। ঠিক আছে। ঊর্ধ্বকমা পদের কোন জায়গা দখল করে নেয়? ঊর্ধ্বকমা পদের উপরে একটি বর্ণের জায়গা দখল করে নেয়।
এখন তোমরা বাড়ির কাজ দেখে নাও, তোমাদের জন্য কি থাকছে। অষ্টম অধ্যায় বিরামচিহ্ন থেকে 8.1 কমা ও ঊর্ধ্বকমার ব্যবহার শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত পড়াশোনা করবে, শিক্ষকের নির্দেশনা মেনে চলবে। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।